তো আজকে আমরা পড়বো ইংলিশ ডিপার্টমেন্টের একটা ইম্পর্টেন্ট টপিক, যেটাকে বলা হয় প্রি রাইটিং। তো প্রি রাইটিং টপিকটা শুরু করার আগে আমাদেরকে আগে জানতে হবে যে হোয়াট ইজ প্রি রাইটিং, মানে যে টপিকটা পড়বো সেটা কি। তাহলে সর্বপ্রথম প্রি রাইটিংটা হলো, এখানে দুইটা প্রসেস থাকে। প্রথমত আমাদেরকে চিন্তা করতে হয় বা ডিসিশন নিতে হয় যে আমরা কোন টপিকটা নিয়ে লিখবো। এন্ড সেকেন্ড অফ অল, আমরা যে টপিকটা সিলেক্ট করি সে টপিকটাতে আমাদেরকে প্ল্যান করতে হয় আমরা কিভাবে লিখবো, কি লিখবো, কিভাবে লিখবো। এই দুইটা টপিক মিক্স করার পর যে একটা প্রসেস হয়, সে প্রসেসটাকে বলা হয় আমাদের প্রি রাইটিং। সো বেসিক হোয়াট ইজ প্রি রাইটিং, ইজ ইট ক্লিয়ার? হ্যাঁ। দেন প্রি রাইটিং করার ক্ষেত্রে কিছু টিপস আছে, যেমন এর মধ্যে ফার্স্টে হলো চুজিং এন্ড ন্যারোইং আ টপিক। প্রথমে একটা টপিক চুজ করতে হবে এবং ন্যারোইং মানে সে টপিকটাকে আমাদেরকে ছোট করতে হবে। তাহলে হাউ টু চুজ আ টপিক ফর আ প্যারাগ্রাফ, একটা প্যারাগ্রাফের জন্য আমরা টপিক কিভাবে চুজ করব। তাহলে এখানে দেখি বইটা আমাদের কি বলা আছে। আ প্যারাগ্রাফ ইজ আ গ্রুপ অফ 5 or 10 সেন্টেন্সেস। তাহলে একটা প্যারাগ্রাফ হলো 5টা অথবা 10টা সেন্টেন্সের একটা কম্বিনেশন দ্যাট গিভ ইনফরমেশন অ্যাবাউট আ টপিক, যেটা একটা টপিক সম্পর্কে আমাদের ইনফরমেশন দেয়। ইনফরমেশন মানে তথ্য দেয়। তাহলে হোয়াট ইজ আ প্যারাগ্রাফ? আ প্যারাগ্রাফ ইজ আ গ্রুপ অফ 5 or 10 সেন্টেন্সেস দ্যাট গিভ ইনফরমেশন অ্যাবাউট আ টপিক। মানে একটা প্যারাগ্রাফ হলো 5 বা 10টা বাক্যের একটা কম্বিনেশন, যেটা আমাদেরকে কোনো একটা টপিক নিয়ে তথ্য দেয়। তাহলে আমাদেরকে কোনো কিছু লেখা শুরু করার আগে আমাদেরকে উই মাস্ট চুজ আ টপিক ফর আওয়ার প্যারাগ্রাফ। আমাদেরকে প্যারাগ্রাফের জন্য একটা টপিক মাস্ট চুজ করতে হবে। তাহলে প্রি রাইটিং এর সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্ট আমরা এতক্ষণে কি জানলাম? চুজ আ টপিক ফর আওয়ার প্যারাগ্রাফ। তাহলে এটা হলো মোস্ট ইম্পর্টেন্ট। তাহলে এখানে আমাদের ফার্স্ট পয়েন্টটা দেখি। চুজ আ টপিক দ্যাট ইজেন্ট টু ন্যারো। মানে আমরা যে টপিক চুজ করব, টপিকটা কিন্তু আবার অনেক বিশাল হইতে পারবে না বা অনেক বড় হইতে পারবে না, এটাকে মিডিয়াম হতে হবে, মিডিয়াম বা ছোট হইতে হবে। আর ন্যারো টপিক, একটা ছোট টপিক উইল নট হ্যাভ এনাফ আইডিয়াস টু রাইট অ্যাবাউট। মানে কোনো ছোট টপিক আমাদেরকে এনাফ আইডিয়া দিতে পারবে না কোনো টপিকের উপর। দ্য এজেস অফ মাই ব্রাদার্স এন্ড সিস্টার্স ইজ টু ন্যারো। যেমন আমরা যদি লেখার জন্য টপিক চুজ করি আমার ভাই এবং বোনদের বয়স, তাহলে এখানে সর্বোচ্চ 4-5 লাইন হবে, এটা কিন্তু কোনো টপিক হইতে পারে না। আবার আমরা বয়সের উপর কিন্তু অনেক বড় করে কিছু লিখতেও পারতেছি না। গট ইট? হুম। দেন নাম্বার 2, চুজ আ টপিক দ্যাট ইজেন্ট টু বোর্ড। তাহলে আমরা ফার্স্ট পয়েন্টটা বললাম যে টপিকটা অনেক ছোট হইতে পারবে না। এন্ড আমাদের সেকেন্ড পয়েন্টটা হলো কি, এটা কিন্তু আবার অনেক বড় হইতে পারবে না। আ ব্রড টপিক, ব্রড টপিক মানে অনেক বড় টপিক, উইল হ্যাভ টু মেনি আইডিয়াস। বড় টপিক গুলিতে অনেক আইডিয়া থাকে। ফর জাস্ট ওয়ান প্যারাগ্রাফ, একটা প্যারাগ্রাফের জন্য বড় টপিক গুলি চুজ করলে অনেক আইডিয়া থাকে। মোস্ট প্যারাগ্রাফস আর 5 to 10 সেন্টেন্সেস লং। বেশিরভাগ প্যারাগ্রাফই 5 থেকে 10টা সেন্টেন্সের বা বাক্যের বড় হয়। স্কুলস ইজ টু জেনারেল, স্কুল হলো অনেক সাধারণ। দেয়ার আর থাউজেন্ডস অফ থিংস ইউ কুড সে অ্যাবাউট ইট। মানে এখানে আমাদেরকে একটা এক্সাম্পল দিছে যে সাধারণ টপিকের বা বড় টপিকের, যেমন স্কুল। আমরা যদি স্কুল নিয়ে একটা প্যারাগ্রাফ লিখি, আমরা অনেক বড় করে লিখতে পারি। বাংলাদেশের সমস্ত স্কুলের এক্সাম্পল আমরা টানতে পারি, রাজাউক, বায়েজিদ ক্যান্টনমেন্ট, চট্টগ্রাম ক্যান্টনমেন্ট সহ হালিশহর ক্যান্টনমেন্ট, ইস্পাহানি সহ সমস্ত স্কুল তুলি, কিন্তু আমরা এটাকে অনেক বড় করে লিখতে পারি। ঠিক আছে? ও, তারপর দেন এখানে বলা হইলো এ স্টুডেন্ট কুড ন্যারো দিস টপিক বাই চুজিং ওয়ান এসপেক্ট অফ স্কুলস টু ডিসকাস। তাহলে এখন যদি আমরা টপিক হিসেবে স্কুল চুজ করি, তাহলে কিন্তু আমরা এটা অনেক বড় করে লিখতে হচ্ছে। এখন এই বড় টপিকটাকে আমরা শর্ট কেমনে করব? শর্ট করতে হলে আমাদেরকে করতে হবে কি, স্কুল টপিকের নির্দিষ্ট একটা প্রসপেক্টিভ আনতে হবে। যেমন হয় স্কুলের উন্নয়ন নিয়ে কথা বললাম শুধু সমস্ত স্কুলের, অথবা সমস্ত স্কুলের টিচিং কোয়ালিটি নিয়ে কথা বললাম। ওকে, স্কুল, সেকেন্ডারি স্কুলস ইন মাই কান্ট্রি। যেমন এখানে কয়েকটা এক্সাম্পল দিচ্ছে, আমরা যদি স্কুল নিয়ে কথা বলি, যে ফ্যান্টা দিও।
আমরা যদি সেকেন্ডারি স্কুল নিয়ে কথা বলি তাহলে যেমন একটা পয়েন্ট হতে পারে সেকেন্ডারি স্কুল ইন আওয়ার কান্ট্রি, আমাদের স্কুল আমাদের দেশের সেকেন্ডারি স্কুল নিয়ে কথা বলতে পারি, অথবা পপুলার স্কুল ক্লাব, সমস্ত স্কুলের পপুলার ক্লাবগুলি নিয়ে কথা বলতে পারি, অথবা আমরা স্কুলের ইউনিভার্সিটি এন্ট্রান্স এক্সাম যেটা আমরা ইন্টারের পর দিয়ে থাকি সেটা নিয়েও কথা বলতে পারি। দেন আমাদের পয়েন্ট হলো কি চুজ থ্রি টপিকস ফ্রম আ লিস্ট, তাহলে এটা আমাদের একটা এক্সাম্পল বা একটা ওয়ার্ক দিছে, চুজ থ্রি টপিকস ফ্রম দ্য লিস্ট, ন্যারো ইচ অফ দ্য থ্রি ডাউন টু প্যারাগ্রাফ টপিক দেন কম্পেয়ার ইট উইথ আ পার্টনার। মানে এখানে টোটাল 5টা টপিক আছে, তো এটা হলো কি আমাদের হোমওয়ার্ক বা বাসার কাজের মতো, সো আমাদের আপাতত আমরা এই জিনিসটাকে আমরা ইগনোর করে যাই। এতটুকু বন্ধ ক্লিয়ার? হ্যাঁ। তাহলে এটা হলো আমাদের মোটামুটি প্রি রাইটিং এর কনসেপ্ট। তো আমরা প্রি রাইটিং এর কনসেপ্টটা একবার রিভাইজ করি। প্রি রাইটিং বলতে বোঝাচ্ছে দুইটা প্রসেসের সংমিশ্রণ। প্রথম প্রসেসটা হলো আমরা কোন টপিক নিয়ে লিখবো সেটা ডিসাইড করা। সেকেন্ড হলো কি আমরা যে টপিকটা চিন্তা করছি সেটা কিভাবে লিখবো সেটা নিয়ে প্ল্যান বা পরিকল্পনা করা। এখন এই প্রি রাইটিংটা করার ক্ষেত্রে আমাদেরকে দুইটা বিষয় অফকোর্স মাথায় রাখতে হবে। ফার্স্ট অফ অল হলো কি যে আমরা যে টপিকটা চুজ করব সেটা যাতে খুব ছোট না হয়, অ্যান্ড আরেকটা হলো কি খুব বড় যাতে না হয়। মোট কথা এটা একটা মিডিয়াম বা স্ট্যান্ডার্ড সাইজ থাকতে হবে। প্রি রাইটিং এর বেসিক কনসেপ্ট এতটুকু, এতটুকু যে মাথায় রাখতে পারবে তার জন্য প্রি রাইটিং টপিকটা আহামরি না। ফর এক্সাম্পল এখানে ওরা যে এক্সাম্পলটা দিছে তার বাইরে আমরা একটা এক্সাম্পল দিই তাহলে বুঝতে সুবিধা হয়। যেমন এখানে আছে কার্স, কার্স 5 নম্বরে আছে। তো এখন কার্স নিয়ে যদি আমরা কোনো প্যারাগ্রাফ লিখতে যাই ইট উইল বি হিউজ, বিকজ কার্স এর মধ্যে হাজারো রকমের জিনিসপত্র আছে, যেমন বিএমডাব্লিউ, টয়োটা থেকে শুরু করে হাজারো রকমের আছে। তো এখন আমাদের জানা মোতাবেক আমরা এটাকে শর্ট কেমনে করতে পারি? শর্ট করার জন্য আমাদেরকে করতে হবে কি একটা লিমিটেড ভেরিয়েশনস অফ কার্স চুজ করতে হবে। ফর এক্সাম্পল উই ক্যান চুজ অনলি বিএমডাব্লিউ কার্স অর উই ক্যান চুজ অনলি টয়োটা কার্স। লাইক দিস আমরা ফেস্টিভ্যালস এর কথাও যদি বলি, আমাদের দেশে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান মিলে হাজারো রকমের ফেস্টিভ্যাল আছে। তো হিন্দুদের জন্য তো একটা কথাই আছে 12 মাসে 13 পার্বণ, আর মুসলমানদের তো আছেই বছরে 2-3টা। তো আমরা কি করতে পারি ফেস্টিভ্যালস যদি প্যারাগ্রাফ লিখে আমরা লিমিটেড রিজনকে চুজ করতে পারি, যেমন আমরা হয় শুধু হিন্দুদের ফেস্টিভ্যালস নিয়ে কথা বলতে পারবো, অথবা জাস্ট মুসলিমদের ফেস্টিভ্যালস নিয়ে কথা বলে আমরা আমাদের টপিকটাকে ন্যারো স্ট্যান্ডার্ড প্যারাগ্রাফ করতে পারবো। তাহলে এটাকেই বলা হয় প্রি রাইটিং। গট ইট? Yeah. Then we will move forward to our second topic, which is called as brainstorming. তাহলে এখন এটা শুনিয়ে আমরা টপিকটা নিয়ে একটা মোটামুটি আইডিয়া করতে পারতেছি। ব্রেইনস্টর্মিং এর সাথে আমাদের কাজ হবে কি ব্রেনের, ব্রেনের কাজ। তাহলে দেখে আমাদের আগে বইতে কি বলছে, বইটা একবার দেখে আমরা নিজেদের মতো করে এটা সাজাবো। ব্রেইন স্টর্মিং ইজ আ ওয়ে অফ গ্যাদারিং আইডিয়াস। তাহলে ব্রেইন স্টর্মিং হলো একটা ওয়ে বা পথ গ্যাদারিং আইডিয়াস, আইডিয়া কালেক্ট করার জন্য। স্পেশালি যারা বিজনেস করে তাদের জন্য ব্রেইন স্টর্মিং হলো ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট, কারণ আইডিয়া ছাড়া কোনো বিজনেস চলে না অ্যাবাউট আ টপিক। তাহলে ব্রেইন স্টর্মিং কি আমাদের এখান থেকে আমরা যা বুঝতে পারলাম, ব্রেইন স্টর্মিং হলো আইডিয়া গ্যাদারিং করার একটা টপিক। মানে কোন টপিক নিয়ে আমরা ধরো আমরা ইয়ালি লিখলাম, কার্স নিয়ে লিখলাম, যদি বিএমডাব্লিউ কার্স নিয়েও লিখি আমাদের বিএমডাব্লিউ কার্স এর সমস্ত ডিটেলস কিন্তু আমাদেরকে আগে জানতে হবে। বিএমডাব্লিউ কারের যত ধরনের যত কিছু আছে সব আমাদেরকে আগে ওইটার আইডিয়া গুলো আমাদেরকে গ্যাদার করি আমরা সেই টপিকটা লিখতে পারবো। কোনো একটা টপিক নিয়ে আমাদের আইডিয়া না থাকলে কিন্তু আমরা সেই টপিকটা নিয়ে লিখতে পারতেছি না। এই আইডিয়া গ্যাদারিং করার যে প্রসেস ইট ইজ কল্ড অ্যাজ ব্রেইন স্টর্মিং। দেন এখানে সেকেন্ড লাইনে কি বলবো, লেটস সি হিংস অফ আ স্টর্ম। এখানে স্টর্ম যদি চিন্তা করি থাউজেন্ডস অফ ড্রপস অফ রেইন, তাহলে স্টর্ম জিনিসটা কি? স্টর্ম জিনিসটা বোঝাচ্ছে হাজারো বৃষ্টির ফোঁটা। স্টর্ম মানে নর্মালি কিন্তু ঝড় বোঝায়, বাংলা ভাষায় স্টর্ম বলতে ঝড় ঝড় বোঝায়। অল কামিং ডাউন টুগেদার, তাহলে এখানে আমাদের ব্রেন স্টর্মিং এর মধ্যে স্টর্ম বলতে বোঝাচ্ছে হাজারো বৃষ্টির ফোঁটা যেটা একসাথে নিচে পড়ে আসে। নাও ইমাজিন থাউজেন্ডস অফ আইডিয়া রেইনিং ডাউন অনটু দ্য পেপার। এখন আমরা যে তাহলে যে হাজার একটা টপিকে লিখতে গেলে হাজারো আইডিয়া যে আমরা গ্যাদার করতেছি,
তো আমরা যখন সেটা লিখতে যাব সে আইডিয়াগুলি হবে কি আমরা পেপারের মধ্যে লিখবো, ব্রেনে যেগুলি সেটাকে আমরা পেপারে ট্রান্সলেট করতেছি। When you brainstorm, যখন তুমি তোমার ব্রেনকে স্ট্রম করবা, রাইট ডাউন এভরি আইডিয়া দ্যাট কামস টু ইউ। তাহলে আমরা যখন ব্রেন স্ট্রম করব তখন যতগুলি আইডিয়া, যত ধরনের বুদ্ধি আমাদের মাথায় আসবে সবগুলোকে আমাদের পেপারে নোট ডাউন করতে হবে। ডোন্ট ওয়ারি নাও অ্যাবাউট ওয়েদার দ্য আইডিয়াস আর গুড অর সিলি। তো আমাদের মাথায় যত আইডিয়া আসবে আমাদেরকে সবগুলি নোট ডাউন করতে হবে। আমরা কিন্তু চিন্তা করতে পারবো না যে আইডিয়াটা কি ভালো নাকি খারাপ, ইউজফুল অর নট, ভালো নাকি খারাপ, উপযোগী নাকি উপযোগী না। শুধু আইডিয়া আসছে লিখে ফেলবো, আইডিয়া আসছে লিখে ফেলবো। ইউ ক্যান ডিসাইড দ্যাট লেটার। তারপর আমরা সমস্ত আইডিয়া লেখার পর আমরা সেখান থেকে ভালোগুলো চুজ করতে পারবো, কিন্তু যত আইডিয়া আসবে সব আমাদেরকে মাস লিখতে হবে। তারপর রাইট নাও, এখন থেকে, ইউ আর গ্যাদারিং অ্যাজ মেনি আইডিয়াস অ্যাজ ইউ ক্যান। তাহলে ওরা বলতেছে এখন থেকে আমাদের মাথায় যত আইডিয়া আসবে সবগুলি আমাদের লিখতে হবে। তাহলে আমরা যদি একটা বেসিক কনসেপ্ট যদি এখানে বাংলা ভাষায় হিসাব করি এক বাক্য উত্তরের মতো, তাহলে ব্রেন স্টর্মিংটা হলো বৃষ্টির ঝড়ের মতো অনেকগুলি আইডিয়া গ্যাদার করি, সেগুলি আমাদের খাতায় নোট ডাউন করি, দেন সেখান থেকে সিলেক্ট করা কোনটা উপযোগী কোনটা উপযোগী না। গটে। দেন এখানে ব্রেন স্টর্মিং এর কয়েকটি ইউনিট আছে, এর মধ্যে একটা হলো মেকিং আ লিস্ট, ফ্রি রাইটিং এন্ড ম্যাপিং। তাহলে এই তিনটা আমাদের যারা ইংলিশ ভার্সিটিতে পড়ে তাদেরকে তিনটা টপিক চাইলে হয়তো আলাদা আলাদা বলতে হয়, ম্যাপিং, ফ্রি রাইটিং, দেন মেকিং আ লিস্ট। কিন্তু এই মেকিং আ লিস্ট, ফ্রি রাইটিং এন্ড ম্যাপিং, বোথ অফ দিস থ্রি আর পার্ট অফ ব্রেন স্টর্মিং। এই তিনটা ব্রেন স্টর্মিং এর পার্ট। তো আমরা আমাদের ফার্স্ট টপিকে যাব, মেকিং আ লিস্ট। তাহলে এটা দ্বারা আমরা বাংলা ভাষায় বুঝতে পারতেছি সবকিছুর একটা লিস্ট তৈরি করতে হবে। ঠিক আছে, একটা লিস্ট আকারে, যেমন আমরা যখন বাজারে যারা বাজারে করি তাদেরকে বাসা থেকে করে কি একটা বাজারের লিস্ট দিতে, যে যেমন করিম তখন বাসা থেকে বলে করিম তোমাকে যে লিস্টটা দিছি, চাল 1 কেজি, বুট এতটুকু, ডাল এতটুকু, এই লিস্ট অনুসারে বাজার করে আনবা। ওরাও কিন্তু একটা লিস্ট প্রসেস করে। এটাকে ব্রেন স্টর্মিং এর ফার্স্ট পার্ট, মেকিং আ লিস্ট। তাহলে দেখি এখানে কি বলতেছে, রাইট সিঙ্গেল ওয়ার্ডস। সিঙ্গেল ওয়ার্ডস মানে টপিকটার বেসিক, ঠিক আছে, বেসিক ফ্রেজ অর সেন্টেন্সেস দ্যাট আর কানেক্টেড টু ইউর টপিক। মানে একদম শর্ট কথায় বলতে গেলে এক বাক্যে উত্তর, এক বাক্য উত্তরের মতো। যেমন এটা যদি আমরা এক বাক্যে হিসাব করি, বাংলাদেশে একটা যেমন ঢাকা ইউনিভার্সিটি, এটাকে আমরা সংক্ষেপে কি বলি, ডিইউ, ডিইউ। তাহলে আমরা যদি কার্স নিয়ে লিখি বিএমডব্লিউ কার্স, তাহলে আমাদেরকে কিন্তু বিএমডব্লিউ কার্স এর অতীতটা আনতে হবে, যে বিএমডব্লিউ কার্স কত সালে তৈরি হয়েছে, কে তৈরি করছে, কবে থেকে এটা কোন দেশে চালু হয়েছে। তো এই জিনিসটাকে আমরা পয়েন্ট আকারে যদি লিখতে চাই, আমরা কিন্তু পয়েন্টটা দিতে পারি হিস্ট্রি। হিস্ট্রি কেন দিতে পারি, কারণ কি এই কত সালে তৈরি হয়েছে, কে আবিষ্কার করছে, এগুলি কিন্তু বিএমডব্লিউ কার্স এর ওয়ান টাইপ অফ হিস্ট্রি বোঝাচ্ছে। Then বলছে look at this list a student made when brainstorming ideas to write about her topic। মানে এই যে এর নিচে যে একটা লিস্ট দেওয়া হয়েছে, এটা হলো বইয়ের ভাষায় একটা স্টুডেন্টের যে এই লিস্টটা তৈরি করছে। দেন আমরা এটা একটু পরে দেখতেছি, হোয়াট শুড আই স্টাডি অ্যাট ইউনিভার্সিটি। তাহলে সেই লিস্টটা তৈরি করছে হোয়াট শুড আই স্টাডি অ্যাট ইউনিভার্সিটি, মানে ইউনিভার্সিটিতে আমার কি পড়া উচিত। তো আমরা তার লিস্টে একটা দেখি, হিস্ট্রি, লার্নিং অ্যাবাউট দ্য পাস্ট। মানে হলো সে যে সাবজেক্টটা চুজ করবে সেটা হিস্ট্রি, মানে এই সাবজেক্টটা পড়লে তার কি বেনিফিট হইতে পারে এগুলি বুঝাচ্ছে। দেন ম্যাথস, যে সাবজেক্টটা যে চুজ করবে ইউনিভার্সিটিতে পড়ার জন্য সেখানে কি ম্যাথস আছে। এখন ম্যাথস অনেক স্টুডেন্টের কাছে টু ডিফিকাল্ট, অনেকের কাছে নট ডিফিকাল্ট বাট নট ইন্টারেস্টিং, আবার অনেকের কাছে কিন্তু ভেরি মাচ ইজি। তো এই জিনিসটা সে চুজ করছে কোন সাবজেক্ট পড়বে এটার ক্ষেত্রে। দেন 3 নাম্বার পয়েন্টটা সে উল্লেখ করছে, হোয়াট জব ডু আই ওয়ান্ট লেটার। তাহলে আমি যে সাবজেক্টটা চুজ করতেছি এটা পড়াশোনা করার পর আমি কি কোনো জব পাবো আদৌ, নাকি যে জবটা পাচ্ছি সেটাকে আমি করতে চাই, বা আমি ফিউচারে কোন জবে আমার ড্রিম আছে। দেন ফর এক্সাম্পল আমরা সাপোজ করলাম সে ইংলিশ চুজ করছে, তো এবার তাকে চিন্তা করতে হবে, ইংলিশ ফর ওয়ার্ক অর ট্রাভেল। তো সে এখানে চুজ করতে হবে ইংলিশটা কি কাজের জন্য আমরা করতেছি, মানে ইংলিশ সাবজেক্টটাকে আমরা কাজের জন্য পড়বো নাকি দেশ বিদেশে ঘুরে বেড়ানোর জন্য। কজ অ্যাজ অল অফ আস নোন
ইংলিশ থেকে অনার্স মাস্টার্স কমপ্লিট করা হলে দেশের বাইরে যেতে আইএলটিএস লাগে না। তো সেক্ষেত্রে সে বলছে ইংলিশের ওয়ার্ক অর ট্রাভেল, ইংলিশ কাজের জন্য নাকি ঘোরাফেরার জন্য। দেন রাইটিং, নাকি ইংলিশ আমি রাইটার হব রাইটিং এর জন্য। দেন যদি সে সায়েন্স চুজ করে সায়েন্স, তখন তাকে চুজ করতে হবে বায়োলজি কেমিস্ট্রি। সায়েন্সে কিন্তু বেসিক্যালি অনার্সের দুইটা সাবজেক্ট ভেরি মাচ ইম্পর্টেন্ট, বায়োলজি এন্ড কেমিস্ট্রি এন্ড ফিজিক্স আছে। তো সে এখানে তারপর চিন্তা করতেছে আই ডোন্ট লাইক ফিজিক্স, সায়েন্স চুজ করলে আমাকে ফিজিক্স পড়তে হবে, বাট আমি তো ফিজিক্স পছন্দ করি না, তাহলে সায়েন্সও বাদ। তারপর সে চিন্তা করতেছে জার্নালিজম পড়বে, জার্নালিজমে কিন্তু মুখস্থ বেশি। তো সে চিন্তা করতেছে আই লাইক রিডিং, আমি বই পড়তে পছন্দ করি, বাট লিটারেচার লিটারেচার কি পড়তে পছন্দ করি। দেন আর্ট, এখন সে চুজ করতেছে আর্ট নিয়ে পড়াশোনা করবে। তাহলে আর্টের ক্ষেত্রে কিন্তু ড্রয়িং আছে, পেন্টিং আছে, স্কেচ আছে, স্কাল্পচার আছে। তাহলে এটাও সে চিন্তা করতে হবে যেগুলি পারবে কিনা সে। দেন আছে ফটোগ্রাফি, এখন সে যদি ফটোগ্রাফি নিয়ে পড়াশোনা করে তাহলে তাকে পড়াশোনাও করতে হবে, হোমওয়ার্কও করতে হবে। কজ আমরা জানি, আবার অনেকে জানি না, ফটোগ্রাফি সেক্টরটা হলো কি ভেরি মাচ প্র্যাকটিক্যাল একটা সাবজেক্ট অনার্স মাস্টার্স এর জন্য। কারণ কি এখানে প্রতি মান্থলি মান্থলি একটা নির্দিষ্ট অ্যামাউন্ট অফ পিকচার্স আপনাদেরকে আপনাদের ইউনিভার্সিটিতে জমা দিতে হয়। দেন লাস্ট পয়েন্ট চুজ করছে ফ্রেন্ডস ও সোশ্যাল লাইফ। এমনকি এক এক সাবজেক্টে পড়লে সে ফ্রেন্ডস এর সাথে কন্ট্যাক্ট করতে পারবে না, সোশ্যাল লাইফ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। কিছু কিছু সাবজেক্টে পড়লে সে ফ্রেন্ডস এন্ড সোশ্যাল লাইফ বোথ এনজয় করতে পারবে। আউটও ক্লিয়ার? দেন আমরা আমাদের নেক্সট টপিকটাতে দেখি ওয়ার্ক উইথ আ পার্টনার অর স্মল গ্রুপ। ওকে, দেন আমরা এখানে একটা কাজ, এটা হলো কি একটা হোমওয়ার্কের মতো। যেমন এখানে আসছে টিনেজ ফ্যাশনস, এটা নিয়ে একটা লিস্ট তৈরি করতে বলেছে। এটা নিয়ে একটা লিস্ট তৈরি করতে বলেছে, থিংস টু ডু এট বিচ। যে টিনেজ ফ্যাশনস নিয়ে আমরা যে চিন্তাগুলি করলাম এগুলিকে আমরা বিচের মধ্যে করার জন্য, এন্ড ড্রাইভিং আ মোটর বাইক, এন্ড মোটর বাইক বিচের মধ্যে ড্রাইভ করার কথাও এখানে বলা হয়েছে। তো এই জিনিসগুলি বাসায় প্র্যাকটিস করে নেয় ভালো, কজ এগুলি এখানে করতে গেলে এক্সট্রিম টাইম কনজিউমিং ব্যাপার হবে। হোয়াট হ্যাপেন? ব্রেন স্টর্মিং নিয়ে কি কোনো ডাউট আছে? না। তাহলে আমাদের ব্রেন স্টর্মিং টপিকটা আমাদের ক্লিয়ার। তাহলে ব্রেন স্টর্মিং কি এটা যদি আমরা আরেকবার রিভাইজ দিতে যাই, সেক্ষেত্রে হবে কি ব্রেন স্টর্মিং বলতে বোঝায় কোনো একটা টপিক নিয়ে আইডিয়া গ্যাদার করা, যেটা আমাদের বইয়ের ভাষায় বোঝানো হচ্ছে বৃষ্টি হাজারো বৃষ্টির ফোঁটার মতো পড়ে। দেন ব্রেন স্টর্মিং এর তিনটা পার্ট বা তিনটা ইউনিট, যেটা হলো মেকিং আ লিস্ট, ফ্রি রাইটিং এন্ড ম্যাপিং। মেকিং আ লিস্ট বলতে আমরা বোঝাচ্ছি আমরা যে টপিকটা নিয়ে লিখবো সেই টপিকের আগা গোড়া, কেন করব, করলে আমাদের ফিউচারে সুবিধা কি হবে, আবার আমরা এটা কি অ্যাটেন্ড করতে পারবো, করলে আমরা কি সোশ্যাল লাইফ থেকে দূরে যাবো গা, এইসব জিনিস বোঝাচ্ছে। তো আমাদের সেকেন্ড টপিক যেটা ব্রেইন স্টর্মিং এর, দ্যাট ইজ নোন অ্যাজ ফ্রি রাইটিং, যেটাকে ফ্রি রাইটিং বলা হয়। তাহলে আমরা এটা পড়ি, হোয়েন ইউ ফ্রি রাইট, আমরা যখন ফ্রি রাইট করব, ইউ রাইট হোয়াট এভার কামস ইনটু ইউর হেড অ্যাবাউট ইউর টপিক। ফ্রি রাইট দ্বারাই বোঝাচ্ছে ফ্রি মানে স্বাধীন বা মুক্ত, আর রাইট মানে লেখা। তাহলে ফ্রি রাইট দ্বারা আমাদের বোঝাচ্ছে আমাদের মাথায় যত ধরনের টপিক আসবে, যা মাথায় আসবে সবগুলো আমাদেরকে লিখতে হবে, উইথাউট স্টপিং, কোনো থামা ছাড়া আমাদেরকে সব লিখতে হবে। মোস্ট ফ্রি রাইটিং এক্সারসাইজেস আর শর্ট, তাহলে বেশিরভাগ ফ্রি রাইট এক্সারসাইজ যেগুলি থাকে আমাদের বইতে সেগুলি থাকে ছোট, জাস্ট 5 or 10 মিনিটস। মানে যে ফ্রি রাইট গুলি করতে আমাদের 5 থেকে 10 মিনিটের মতো টাইম লাগে। কথা আমরা কোনো আইডিয়া গ্যাদার করা ছাড়া কোনো একটা টপিকে লিখতে গেলে আমরা কিন্তু 5 থেকে 10 মিনিটের বেশি লিখতে পারবো না কখনোই, কজ আমরা কোনো রোবট না, বা চ্যাট জিপিটি বা এআইও না। ফ্রি রাইটিং হেল্পস ইউ প্র্যাকটিস ফ্লুয়েন্সি, তাহলে আমরা যখন ফ্রি রাইটটা প্র্যাকটিস করব বা লিখবো সেটা হবে কি আমাদের ফ্লুয়েন্সি প্র্যাকটিস করতে সাহায্য করবে।
রাইটিং কুইকলি অ্যান্ড ইজি, তাহলে আমরা যখন মাথায় যা আসবে সবকিছু লিখবো, আমাদের অটোমেটিক লেখার স্পিড বাড়িয়ে যাবে, মুখে কথা বলার স্পিড বাড়িয়ে যাবে, অ্যান্ড অলসো আমাদের ব্রেইন কিন্তু অনেক শার্প হবে। দেন হয় নয় ফ্রি রাইট, আমরা যখন ফ্রি রাইটিং করব, ইউ ডু নট নিড টু ওরি অ্যাবাউট অ্যাকুরেসি, মানে আমরা যখন বাসার মধ্যে ফ্রি রাইটিং করব আমাদেরকে অ্যাকুরেসি নিয়েও চিন্তা করতে হবে না, ইজ দ্যাট ফ্রি রাইটিং আইডিয়া গুড অর ব্যাড এটা নিয়েও আমাদের চিন্তা করতে হবে না, অ্যান্ড এখানে গ্রামাটিক্যাল মিস্টেক, স্পেলিং মিস্টেক এসব নিয়েও আমাদের চিন্তা করতে হবে না। ডোন্ট চেক ইউর ডিকশনারি হোয়েন ইউ ফ্রি রাইট, ওই অ্যাজ আমরা যেটা বলছি, স্পেলিং নিয়ে চিন্তা করতে হবে না, কারণ কি আমরা ফ্রি রাইট মানে আমাদের ফ্লুয়েন্সি বাড়াবো। ফ্লুয়েন্সি বাড়ানোর ক্ষেত্রে আমাদের হাজারো গ্রামাটিক্যাল মিস্টেক থাকবে, হাজারো স্পেলিং মিস্টেক থাকবে, আমরা সেগুলি পাত্তা দিব না। ডোন্ট স্টপ ইফ ইউ মেক আ মিস্টেক, ধরো আমরা কোনো লাইন লিখতেছি, এখানে আমরা কোনো কিছু ভুল করে ফেললাম, তখনও আমাদেরকে থামা যাবে না, জাস্ট কিপ রাইটিং, শুধু লিখে যাইতে হবে। যেমন বর্তমানে অনেকে কি করে, নিজের ভুল থাকুক আর না থাকুক খালি চিল্লায়, এটাই হলো সেরকম। আমরা লেখার সময় ভুল করতে থাকলেও কোনো স্টপ হওয়া যাবে না, শুধু লিখতে হবে। ক্লিয়ার? ক্লিয়ার? হ্যালো? হ্যাঁ। তাহলে আমরা একটা ফ্রি রাইটিং এর এক্সাম্পল দেখি। হেয়ার ইজ এন এক্সাম্পল অফ এ স্টুডেন্টস ফ্রি রাইটিং। ঠিক আছে, তাহলে আমরা এখানে অনেকগুলি কিন্তু কাটি দেয়া হয়েছে, তো আমরা দেখি এগুলিও কি ভুল করছে। দেয়ার আর টু সো মেনি সাবজেক্টস, তাহলে আমরা জানি ইংলিশের মধ্যে ফ্রেজ দুইটা আছে, একটা হলো টু ডট 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 টু, আরেকটা হলো সো মেনি, সো মেনি নট অলসো বাট। ঠিক আছে, তো এখানে কি করছে, সে টু ইউজ করছে আবার সো মেনি ইউজ করছে, যেখানে দুইটা একসাথে ইউজ করা যায় না, তাই এখানে তার টুটা ভুল। কেন ভুল? কারণ কি সে এখানে এরপরে আর টু ইউজ করে নাই। আর এখানে যে টু স্টাডি আছে, এটা হলো একটা ফ্রেজ, যেটা বোঝাচ্ছে আমরা কোনো কাজ করার ক্ষেত্রে ফ্রেজ এন্ড ইডিয়মস ইউজ করতে গেলে টু ইউজ করা যায়। তাহলে এখানে টু আর সো মেনি একসাথে ইউজ হয় না, সো এক্ষেত্রে সে যে টুটা ইউজ করছে, দেয়ার আর টু সো মেনি সাবজেক্টস, ইট ইজ ফুললি রং। এখানে আমাদেরকে লিখতে হবে দেয়ার আর সো মেনি সাবজেক্টস অথবা দেয়ার আর টু মেনি সাবজেক্টস টু স্টাডি অ্যাট ইউনিভার্সিটি, টু স্টাডি অ্যাট ইউনিভার্সিটি, ইউনিভার্সিটিতে পড়াশোনা করার জন্য। তাহলে এখানে ফার্স্ট সেন্টেন্সে ওরা যে ভুলটা করছে এটা আমরা ধরে ফেলছি, আইডেন্টিফাই করে ফেলেছি। দেন ইট ইজ ডিফিকাল্ট টু চুজ ওয়ান, এটা কিন্তু অনেকগুলি সাবজেক্টের মধ্যে একটা চুজ করা অনেক ডিফিকাল্ট বা কষ্টকর। এই লাইনে ও কোনো ভুল করে নাই, যাকে স্টুডেন্টটা ভালো আছে। দেন সেকেন্ড লাইন বলছে আই হ্যাভ অলওয়েজ হ্যাড গুড মার্কস ইন ম্যাথস, আমরা আমাদের ম্যাথে সবসময় ভালো না মার্কস থাকতো, বাট আই ডোন্ট লাইক ইট ভেরি মাচ, মানে তার ম্যাথে অনেক ভালো মার্কস থাকতো কিন্তু সেটা পছন্দ করতো না। আই ডোন্ট লাইক ফিজিক্যাল ফিজিক্স অর এনি সায়েন্স ভেরি মাচ, তাহলে এই লাইনের মধ্যে আমরা ভুলটা দেখি, আই ডোন্ট লাইক ফিজিক্যাল ফিজিক্স। এখন ফিজিক্যাল এটা বোঝাচ্ছে, এটা কিন্তু কোনো সাবজেক্টের নাম বোঝাচ্ছে না, ফিজিক্যাল দ্বারা কিন্তু কাজ করা এক প্রকারের বোঝাচ্ছে, আর ফিজিক্স হলো একটা সাবজেক্ট। তাহলে এখানে যেহেতু সেই ইউনিভার্সিটির সাবজেক্টস নিয়ে কথা বলতেছে, তাহলে এখানে ফিজিক্যাল হবে নাকি ফিজিক্স হবে, কোনটা রাইট হবে? ফিজিক্স। ফিজিক্স। তাহলে এখানে যে সে ফিজিক্যালটা লিখছে এটা কিন্তু সে ভুল করছে। দেন রাইটিং, আই হ্যাভ অলওয়েজ লাইক রাইটিং, আমি সবসময় লেখা পছন্দ করি। ওকে ফাইন, কোনো ভুল করেনি। উড জার্নালিজম বি আ গুড কোর্স টু টেক, জার্নালিজম কি একটা ভালো সাবজেক্ট হবে, এখানেও সে কোনো ভুল করে নাই। নিউজ পেপারস হ্যাভ পিকচার্স, নিউজ পেপারের ছবি থাকে, টু অনেকগুলি পিকচার্স থাকে, সো মেবি ফটোগ্রাফি উড বি গুড, তাই মনে হয় ছবি তোলা অনেক ভালো হবে। আই এম মেবি ডেফিনেটলি লুকিং ফরওয়ার্ড, এখন এখানে আমরা ভুলটা দেখি, আই অ্যাম মেবি ডেফিনেটলি লুকিং ফরওয়ার্ড, তাহলে এক্ষেত্রে আই অ্যাম এর পর সে আবার মেবি ইউজ করছে, এখন এখানে তার গ্রামাটিক্যাল মিস্টেকটা কি, লেট আস ক্লিয়ার। আই এম দ্বারা বোঝাচ্ছে তার কোনো টপিক, সে কোনো কাজ করতে পারে, কোনো কাজ করতে পারে না, কোনো বিষয়ে পারদর্শী, কোনো বিষয়ে পারদর্শী না, এটা বোঝাচ্ছে। আর মেবি দ্বারা বোঝাচ্ছে সম্ভবত, মানে সেটা শিওর নয়। তাহলে এখানে কি আই অ্যাম পারফেক্ট হবে নাকি মেবি? মেবি। মেবি না, আই অ্যাম হবে।
কাউন্ট কি লুক, এখানে বলছে ডেফিনেটলি লুকিং ফরওয়ার্ড, মানে অবশ্যই। তাহলে ডেফিনেটলি দ্বারা কিন্তু সে একটা কনফিডেন্ট দিচ্ছে যে আমি অবশ্যই এটা পারি, তাহলে এখানে আই এম কারেক্ট হবে। টু মিটিং নিউ ফ্রেন্ডস অ্যাট ইউনিভার্সিটি অ্যান্ড হোয়াট অ্যাবাউট রিডিং, তাহলে এখানে সে আর কোনো ভুল করেনি। তাহলে এটা দ্বারা আমরা কি বুঝছি, ফ্রি রাইটিং যখন আমরা করব, আমরা যখন লিখবো কোনো টপিক নিয়ে, সেক্ষেত্রে আমরা যত ধরনেরই ভুল করি থাকি, গ্রামাটিক্যাল ভুল করি, স্পেলিং মিস্টেক করি, আমাদেরকে থামা যাবে না, আমাদেরকে আমাদের লেখা কন্টিনিউ করে যেতে হবে। ওকে, দেন এখানে একটা নোটিশ দিচ্ছে, তাহলে আমরা এটা পড়ি। নোটিশ হাউ দ্য রাইটার্স আইডিয়াস জাম্প অ্যারাউন্ড। আমরা চিন্তা করি দেখি, কোনো যেমন এই বইটা যে লিখেছেন, সে বইটা লেখার সময় কিন্তু তাকে অনেক জায়গা থেকে অনেক ধরনের ইনফরমেশন গ্যাদার করতে হয়েছে, অনেক আইডিয়া তার ব্রেনের মধ্যে জোগাড় করতে হয়েছে, দেন সে এত ভালো একটা বই লিখতে পেরেছে। when she makes a mistake, যখন রাইটার বইটা লিখছে তখন সে যখন ভুল করছে, she just process it out and continue writing, সে শুধু ওই মিস্টেকটাকে ইগনোর করে গেছে এবং লিখি গেছে। ওয়ান থট লিডস টু অ্যানাদার, মানে আমরা যখন কোনো ভুল করলো থামবো না, লিখে যাব, তখন একটার পর একটা আইডিয়া আমাদের ব্রেনে অটোমেটিক জেনারেট হবে। ইটস মানে এটা সৃষ্টিকর্তার একটা প্রসেস। আমরা যখন কোনো কিছু নন স্টপ করে যাব, তখন একটার পর একটা আইডিয়া আমাদের ব্রেনে অটোমেটিক ঢুকবে। অ্যান্ড দেন টু অ্যানাদার ফটোগ্রাফি, এবং ফটোগ্রাফির ক্ষেত্রে যদি আমরা বলি, মানে এই রাইটারটার কথা বলতেছে, দেয়ার আর সাম ডিটেলস দ্যাট আর নট এক্স্যাক্টলি অ্যাবাউট হার টপিক, মানে সে যখন ফটোগ্রাফির কথা বলতেছে, এখানে কিন্তু ফটোগ্রাফি নিয়ে কোনো ইনফরমেশন দেয় নাই, ছেলেটা বা মেয়েটা কি পছন্দ করে, শুধু একটাই জিনিস বলা হয়েছে, নিউজ পেপারে অনেক ছবি থাকে তাই সে ফটোগ্রাফি করবে, ঠিক আছে। বাট দ্যাটস ওকে ইন ফ্রি রাইটিং, তাহলে ফ্রি রাইটিং এর ক্ষেত্রে এই জিনিসটা নর্মাল, গ্রাজুয়াল চলবে। You want to get as many ideas on paper as you can, তাহলে ফ্রি রাইটিং এর ক্ষেত্রে আমাদেরকে আমাদের পেপার বা যেখানের মধ্যে লিখবো, এখানে যত বেশি আইডিয়া আমরা দিতে পারবো তত আমাদের লাভ। ইউ ক্যান টেক আউট আননেসেসারি ওয়ার্ডস এন্ড সেন্টেন্স লেটার, তাহলে আমাদের যখন ফুল জিনিসটা কমপ্লিট হয়ে যাবে, তখন আমরা সেখান থেকে যে আমরা একটা যেটাকে আবার শর্ট করব বা রিভাইজ দিব, তখন সেখান থেকে আমরা আননেসেসারি ওয়ার্ড গুলি সরিয়ে ফেলতে পারবো। তাহলে ফ্রি রাইটিং ক্লিয়ার। দেন আমাদের হলো ইংলিশ ডিপার্টমেন্টের ভেরি মাচ মানে ফাস্ট স্টার্টিং হিসাব করলে মিডিয়াম লেভেলের হার্ড টপিক হুইচ ইজ নোন এজ ম্যাপিং। ম্যাপিংটা এখন আমি একটা কথা আগে দিয়ে বলে দিই, ইটস আউট অফ স্টাডি। যারা আইএলটিএস করতে চান বা আইএলটিএস করবে ফিউচারে, সেখানে কিন্তু ম্যাপিংটা থাকে। সো ম্যাপিংটা মোটামুটি ইংলিশ ডিপার্টমেন্টে পড়াশোনা করো আর দেশের বাইরে পড়াশোনা করার জন্য আইএলটিএস দিতে হোক, ম্যাপিংটা সব জায়গায় দরকার পড়তেছে আমাদের। সো এটা একটু পড়ি। আগে বইয়ের ভাষা পড়বো, বইয়ের ভাষা পড়লে আমরা বেসিক আইডিয়া নিতে ওই আমাদের জন্য সুবিধা হয়। সো লেটস হ্যাভ আ লুক। টু মেক আ ম্যাপ, একটা ম্যাপ তৈরি করার জন্য ইউজ আ হোল শিট অফ পেপার, মানে একটা পেপারের অর্ধেক না, পুরো একটা পেপার ইউজ করতে হবে আমাদেরকে। এন্ড রাইট ইউর টপিক ইন দ্য মিডল, আমাদেরকে যে টপিকটা নিয়ে আমরা লিখবো, মানে বেসিক টপিক, মূল টপিক, মূল থিম, সেটা ওই পেজের মাঝখানে লিখতে হবে। উইথ আ সার্কেল অ্যারাউন্ড ইট, সেটা চারিপাশে একটা সার্কেল করে। দেন পুট দ্য নেক্সট আইডিয়া ইন আ সার্কেল অ্যাবভ অর বিলো ইউর টপিক, তারপর যে আইডিয়াটা আছে মানে যে মূল টপিক, সেটার সাথে রিলেটেড আরেকটা আমাদেরকে এটা আশেপাশে লিখতে হবে। অ্যান্ড কানেক্ট দ্য সার্কুলার উইথ লাইন্স, এবং আমাদেরকে এগুলি লাইনের মাধ্যমে সার্কুলার করতে হবে। আমি এই জিনিসটা এক্সাম্পল সহ দেখাই দিব, এটা একটু টাফ আই নো। দ্য লাইন শো দ্যাট দ্য টু আইডিয়াস আর রিলেটেড, তাহলে আমরা যে একটার সাথে একটা রিলেট করে দেবো, এটা দেখাই যে এটা একটার সাথে রিলেটেড। যেমন আমরা দেখি এখানে এ সার্কেলটা কিন্তু বোল্ড করা আছে, বোল্ড করা আছে মানে এটা হলো মূল টপিক। হোয়াট শুড আই স্টাডি, তাহলে দেখি হোয়াট শুড আই স্টাডির সাথে সে কি করছে, ফেভারিট সাবজেক্ট মিক্স করে দিছে। এখানে প্রত্যেকটা পয়েন্ট একটা একটার সাথে এরকম একটা লাইনের মাধ্যমে কিন্তু কানেক্টেড, তাই না? হ্যালো হ্যালো, লাইনের একটা একটার সাথে লাইনের মাধ্যমে কানেক্টেড, দ্যাট মিনস হোয়াট, দ্যাট মিনস যে প্রত্যেকটা টপিক এ ঘুরি ফিরিয়ে মূল টপিক যেটা এটার সাথে রিলেটেড, এটাই তো বোঝাচ্ছে।
তাহলে দেখি দা এক্সাম্পল বিলো শোস আ ম্যাপ, নিচের এক্সাম্পলটা তারা একটা ম্যাপ দেখাচ্ছে। সরি সরি ফর দ্য ডিস্টারবেন্স। নিচের এক্সাম্পলটা তারা একটা ম্যাপ বুঝাচ্ছে, সে টপিকটা হলো হোয়াট শুড আই স্টাডি অ্যাট ইউনিভার্সিটি, আমরা ইউনিভার্সিটিতে কি পড়তে পারি। দ্য রাইটার কানেক্টেড ফেভারিট সাবজেক্টস উইথ দ্য মেইন আইডিয়া, সে মেইন আইডিয়ার সাথে ফেভারিট সাবজেক্ট গুলি অ্যাড করে দিয়েছে। আর্ট অ্যান্ড ইংলিশ আর কানেক্টেড টু ফেভারিট সাবজেক্ট টু শো দ্যাট দে আর রিলেটেড। তাহলে এটা এটা আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে দেখানো যাক। আমি দেখাচ্ছি just a minute. এটা ফাইন করা। ওকে, স্ক্রিন দেখা যাচ্ছে? না, স্ক্রিন দেখা যাচ্ছে না? ওই ম্যাপিং এর ওইটাই দেখা যাচ্ছে, ওকে আর ফাইন। কিছু না। আচ্ছা, আমি এখানের মধ্যে খালি জায়গায় এঁকে দেখাচ্ছি। ওকে, দেন এখানে যেমন আমরা মিডলের মধ্যে রাখলাম, এখানে রাখলাম, আমি মাউস দিয়ে লিখতেছি তো তাই একটু হ্যান্ডরাইটিং এমন, প্লিজ কম্প্রোমাইজ। তাহলে এখানে আমরা মিডলে রাখলাম হোয়াট শুড আই স্টাডি, যেমন আমরা এই টপিকটা নিয়ে করব, বাট আমাদের মতো করে করব, ঠিক আছে? হোয়াট শুড আই স্টাডি, এটা ক্লিয়ার এখানে। তাহলে আমরা টপিক এটাই ওদেরটা চুজ করলাম। তাহলে আমাদের হোয়াট শুড আই স্টাডির ক্ষেত্রে আমাদেরকে ফার্স্টে চুজ করতে হবে যে আমাদের ফেভারিট সাবজেক্ট কি। তো আমরা এটা নিচের দিকে রাখলাম, এখানে রাখলাম, এখানে রাখলাম আমরা ফেভারিট সাবজেক্টস, ফেভারিট সাবজেক্টস। তো আমাদের ফেভারিট সাবজেক্টস এর মধ্যে আমি আমারটা হিসাব করি। আমি কমার্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট, বাট অফকোর্স আমি আইসিটি নিয়ে অনেক ইন্টারেস্ট, সো আমি এখানে সিএসসি রাখি। ঠিক আছে, আমি এখানে রাখলাম ফেভারিট সাবজেক্টের পাশে রাখলাম সিএসই। দেন মানুষের ফেভারিট সাবজেক্ট কিন্তু একটা হয় না। তারপর ধরলাম আমার আরেকটা ফেভারিট সাবজেক্ট হলো, কি ধরা যায় আরেকটা ফেভারিট সাবজেক্ট, ফর এক্সাম্পল আমি ধরলাম এসটিএম। এসটিএম মানে হোটেল ম্যানেজমেন্ট, ঠিক আছে? হোটেল ম্যানেজমেন্টের উপর অনার্স, এসটিএম। দেন আমরা আরেকটা ফেভারিট সাবজেক্ট রাখলাম অফকোর্স ইংলিশ, ইট ইজ মাই ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট সাবজেক্ট অ্যাজ। তো আমরা এখানে রাখলাম ইংলিশ, ঠিক আছে? দেন আমরা এখানে একটা জিনিস চিন্তা করি, আমরা সিএসসি পড়ি কি করব? সিএসসি পড়ি আমরা কি করতে পারি? সিএসসি পড়ি আমরা করতে পারি ফাইন্ড আ জব, একটা জব খুঁজতে পারি, ঠিক আছে না? সিএসসি মানে ইঞ্জিনিয়ারিং, তো ইঞ্জিনিয়ারিং পড়ি আমরা একটা জব খুঁজতে পারি না? তাহলে এটা লিখলাম ফাইন্ড আ জব। এখানে কিন্তু মাথায় যা আছে। তারপর হোটেল ম্যানেজমেন্টের উপর পড়াশোনা করি আমরা কি করতে পারি? হোটেল ম্যানেজমেন্টের উপর পড়াশোনা করে আমরা হোটেল সেক্টরে বিজনেস করতে পারি। তাহলে আমি এখানে লিখলাম স্টার্ট, আমি সংক্ষেপে লিখতেছি আজ আমার স্পেস কম, স্টার্ট বিজনেস। হোটেল ম্যানেজমেন্টও পড়াশোনা করে আমরা হোটেলের জব মানে বিজনেস করতে পারি। তারপর ইংলিশের উপর পড়াশোনা করি আমরা কি করতে পারি? ইংলিশের উপর আমরা পড়াশোনা করি পুরা পৃথিবী ট্রাভেল করতে পারবো, ঠিক আছে? অথবা ইংলিশের উপর পড়াশোনা করি আমরা টিচার হইতে পারবো। টিচারকে কিন্তু বলা হয় জব, টিচার কিন্তু এক প্রকারের পেশা, যার ফলে টিচারকে আমরা জব বলতে পারি। ওকে, দেন আমরা আমাদের কোন সাবজেক্টে পড়াশোনা করব, এখানে ফেভারিট সাবজেক্ট করে ফেললাম। তারপর আমরা চিন্তা করি, তো যদি আমরা পছন্দেরটা বাদ দিই, কারণ সবাই কিন্তু তার পছন্দের সাবজেক্টের উপর পড়াশোনা করতে পারে না, তাহলে আমরা চিন্তা করি যে যদি আমরা জব করতে চাই বা যদি আমরা বিজনেস করতে চাই, বিজনেসের ক্ষেত্রে আমরা চিন্তা করতে পারি গুড সাবজেক্টস ফর বিজনেস। কারণ কি এক একজনের মন মানসিকতা যেমন আমার বিজনেস ইন্টারেস্ট, অনেকে নাও থাকতে পারে। গুড সাবজেক্টস ফর বিজনেস, ঠিক আছে?
তাহলে বিজনেসের ক্ষেত্রে আমাকে সাবজেক্টের নাম বলা যাক। গুড সাবজেক্ট ফর বিজনেসের মধ্যে আমাদের থাকতে পারে হোটেল ম্যানেজমেন্ট, যেটা আমরা নিচে উল্লেখ করছি। এখানে একই ইনফরমেশন দুইবার উল্লেখ করলে সমস্যা নাই। যেমন হোটেল ম্যানেজমেন্ট থাকতে পারে, তারপর থাকতে পারে কি বিএ ইন বিজনেস, ব্যাচেলর অফ আর্টস ইন বিজনেস, বিএ ইন বিজনেস, ঠিক আছে। দেন আমাদের কিন্তু থাকতে পারে আরেকটা, কি থাকতে পারে আমরা একটু চিন্তা করি। আহ কি করা যায়, আরেকটা কোন সাবজেক্ট রাখা যায়? জার্নালিজম রাখা সোশিওলজি। যায়। জার্নালিজম, সোশিওলজি। হ্যাঁ। সোশ্যোলজিতে কি বিজনেস করা যায়? বিজনেস। আমরা এখানে লিখছি গুড সাবজেক্টস ফর বিজনেস। তা আমাদের এখানে জার্নালিজম রাখা যায়, কারণ কি জার্নালিজম পড়ার পর কিন্তু আমরা একটা নিউজ পেপার বা একটা টিভি চ্যানেল কিন্তু স্টার্ট করতে পারবো। দেন আমরা দেখি, এবার যদি বিজনেসের ক্ষেত্রে হিসাব করি, বিজনেসের জন্য আমাদের কি লাগবে? আমরা বিজনেসের জন্য সাবজেক্ট পেয়ে গিয়েছি। এবার বিজনেস করার জন্য আমাদের লাগবে মানি, আ গুড অ্যামাউন্ট অফ মানি। মানি ছাড়া বিজনেস পসিবল না। দেন আমাদের আরেকটা পয়েন্ট আসতে পারে মানির সাথে, যে এটা কি বোরিং নাকি গুড। ইজ ইট বোরিং? কারণ কি অনেকের কাছে বিজনেস কিন্তু ভাল লাগে না, ঠিক আছে। তাহলে আমরা এখানে ছকের মধ্যে কি কি অ্যাড করলাম? আমাদের ফেভারিট সাবজেক্ট অ্যাড করছি, গুড সাবজেক্টস ফর বিজনেস। তাহলে আমরা আরেকটা পয়েন্ট অ্যাড করতে পারি, লেস ফেভারিট সাবজেক্টস, মানে তুলনামূলক কম জনপ্রিয় সাবজেক্ট অ্যাড করতে পারি না আমরা? তাহলে আমরা এটা এপাশে করি, এপাশে করতেছি, এখানে যাই আর শর্ট লেস্ট ফেভারিট লেস ফেভারিট সাবজেক্টস। তো আমাদের লেস ফেভারিট সাবজেক্টস এর মধ্যে আসতে পারে, ফর মি আমার রিয়েল লাইফের জন্য আই ডোন্ট লাইক ম্যাথস এট অল। সো আমি সবার প্রথমে লাগতেছি ম্যাথ। দেন আমি অ্যাজ কমার্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট, তাও আমার কাছে ওই যে আমাদের জেনারেল সায়েন্স একটা থাকতো, যেটা আমার কাছে ভাল লাগতো না, লাগতো, পেইনফুল সাবজেক্ট লাগতো মুখস্থ করে। জেনারেল সায়েন্স রাখতেছি আমরা। দেন আমাদের লেস ফেভারিট সাবজেক্টস এর মধ্যে আরো কিন্তু অনেকগুলি থাকতে পারে, যেমন সোশ্যোলজি থাকতে পারে। অনেক, আমি কিন্তু এখানে আমার কিন্তু সিএসসি রাখছি, অনেকের কাছে সিএসসি কিন্তু লেস ফেভারিট সাবজেক্টসও হইতে পারে। তারপর আমরা এটাকে কি করব, এটাকে হোয়াট ইজ, মানে আমি হোয়াট শুড আই স্টাডি এটার সাথে রিলেট করে দিব। তাহলে এই যে আমরা যে একটার সাথে একটা রিলেট করে দিছি, আমরা যদি খাতায় আঁকি দেন যদি দেখি সবকিছু কিন্তু এটার সাথে রিলেটেড, হোয়াট শুড আই স্টাডি। তাহলে এটাই হলো ম্যাপিং। ম্যাপিংটা ক্লিয়ার? হ্যাঁ। ম্যাপিং নিয়ে এনি ডাউট? না। তাহলে আমাদের ম্যাপিং জিনিসটা হলো হার্ড, সাথে একই সাথে হলো ইন্টারেস্টিং। জাস্ট আ মিনিট, জাস্ট আ মিনিট, একটা জিনিসটা ক্লিয়ার করতে হবে। জাস্ট আ মিনিট। ম্যাপিংটা হলো কি একই সাথে ইন্টারেস্টিং এবং ইজি অ্যান্ড অলসো হার্ড অ্যাজ ওয়েল অ্যাজ। যে কোনো জিনিস প্র্যাকটিস করলে আমাদের কাছে হার্ড থেকে ইজি হয়ে যাবে। জাস্ট আ মিনিট, সরি হাঁচি আসছিল। দেন আমরা এখানে পড়ি, বইয়ের মধ্যে একটা লাইন পড়ি, বইটা ফুল কমপ্লিট করি। হোয়াটস দ্য বেস্ট ওয়ে টু ব্রেইনস্টর্ম? ব্রেইনস্টর্ম করার বেস্ট ওয়ে কি? দেয়ার ইজ নো বেস্ট মেথড অফ ব্রেইনস্টর্মিং। ব্রেইনস্টর্মিং করার কোনো বেস্ট ওয়ে নাই। সাম রাইটার্স লাইক টু ইউজ লিস্ট বিকজ দে ডোন্ট হ্যাভ টু রাইট। তাহলে আমি এটা সিম্পলি যদি বলি, ব্রেইন স্টর্মিং এর কোনো বেসিক নাই, ঠিক আছে, ব্রেইন স্টর্মিং এর কোনো ইজিয়েস্ট ওয়েও নাই, কারণ কি এই জিনিসটা এক এক মানুষের ক্ষেত্রে এক এক রকম। তাহলে ব্রেইন স্টর্মিং পর্যন্ত কি ক্লিয়ার?
হ্যাঁ। দেন আমাদের আই থিঙ্ক নেক্সট ইয়ার মধ্যে সবগুলি আমরা ক্লিয়ার করে দিলাম। ব্রেন স্টর্মিং ক্লিয়ার করছি, প্রি রাইটিং ক্লিয়ার করছি, ম্যাপিং ক্লিয়ার করছি, এন্ড ফ্রি রাইটিংও ক্লিয়ার করে দিছি। দেন আমাদের আজকের